হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ, ওয়েলকাম अगेन ইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট, আমরা হচ্ছে এবিটি এর টেস্ট পেপার 2023-24 থেকে ফিজিক্যাল সায়েন্সের হচ্ছে সিরিজ করছিলাম। তো তার মধ্যে আজকে আমরা শুরু করব হচ্ছে পেজ নম্বর 263। ঠিক আছে? তো স্টুডেন্ট, বেসিক্যালি আগের যে ক্লাসগুলো আমরা করেছিলাম সেটা আই হোপ তোমরা প্রত্যেকেই দেখেছো কম বেশি, আর যারা দেখোনি তাদেরকেও বলবো হচ্ছে আগের ক্লাসগুলো দেখো, কারণ প্রত্যেকটা ক্লাসেই আমরা কম বেশি হচ্ছে গুরুত্বপূর্ণ যেসব কোয়েশ্চেন সেগুলো নিয়ে হচ্ছে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম তার মধ্যে বেশ কিছু ভুল ছিল, সেগুলো নিয়েও বলেছিলাম। বেশ কিছু কোয়েশ্চেন ছিল যেগুলোর অ্যান্সার হচ্ছে অ্যাকচুয়ালি প্রপারলি হচ্ছে দেওয়া ছিল না, বা হচ্ছে যেগুলো প্রপার অ্যান্সার হচ্ছে হয় না, সেগুলো আমরা তোমাদের সাথে কম বেশি ডিসকাস করেছিলাম। ঠিক আছে? তো চলো স্টুডেন্ট, লেট না করে শুরু করা যাক। তো স্টুডেন্ট, ফার্স্টেই দেখো আমাদের বিভাগ ক আছে। তো বিভাগ ক ফার্স্টে আমরা জানি হচ্ছে এখানে এমসিকিউ থাকে। কি বলা আছে দেখো, বলেছে হচ্ছে বায়োগ্যাসের মূল উপাদান হলো, বায়োগ্যাসের মূল উপাদান কি? CH4। ওকে, তো বায়োগ্যাসের মূল উপাদান কি হচ্ছে? CH4। তাহলে আমাদের অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? তারপরে চলে আসি আমরা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। কি বলা আছে দেখো, বলেছে 1.2 এসটিপি তে 11.2 লিটার CO2 এর ভর। এসটিপি তে হচ্ছে 11.2 লিটার কার্বন ডাই অক্সাইডের ভর। তো বেসিক্যালি দেখো, আমরা জানি হচ্ছে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের হচ্ছে আয়তন হচ্ছে 22.4, কিন্তু এটা দেখো তার হাফ আছে, তাই তো 11.2 মানে কি 22.4 এর হাফ, তাহলে হাফ। তাহলে এখানে মোলে ভর যেটা হয়, মানে 1 মোল কার্বন ডাই অক্সাইডের ভর কত? বেসিক্যালি CO2 এর ভর হচ্ছে যদি বের করি তাহলে পেয়ে যাবো। তো CO2 থেকে আমরা জানি হচ্ছে অক্সিজেনের জন্য 16, 16 দুগুণে 32, আর তার সাথে কার্বনের 12, তাহলে 32 আর 12 যোগ হলে 44 হয়ে যায়। তাহলে 1 মোল হচ্ছে কার্বন ডাই অক্সাইডের ভর হচ্ছে 44 গ্রাম, এবং 1 মোল কার্বন ডাই অক্সাইডের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে এটা হাফ হয়ে গেছে, তাহলে এর ভর যেটা সেটাও কি হাফ হয়ে যাবে। তাহলে যেটা 44 গ্রাম হচ্ছে বেরিয়েছিল আমাদের 1 মোল কার্বন ডাই অক্সাইডের ভর, সেটা হাফ হয়ে গেলে কত হবে? 22 গ্রাম। তাহলে অবশ্যই এখানে হবে কত? 22 গ্রাম হচ্ছে অ্যান্সার হবে। ঠিক আছে? এটা খেয়াল রেখো। ঠিক আছে? তাহলে এখানে 22 গ্রাম হচ্ছে আমাদের অ্যান্সার, মানে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপর চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন। কি বলেছে দেখো 1.3 তে, এন অ্যাভোগাড্রো সংখ্যা হলে 16 গ্রাম O2 গ্যাসে অণুর সংখ্যা হলো। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা যেটা সেটা হচ্ছে কত? এন বলে দিয়েছে। এবার দেখো 16 গ্রাম O2 বলেছে, O2 মানে কি অক্সিজেন গ্যাস, এবং O2 আছে, তাহলে এখানে কি 1 মোল O2 গ্যাসের হচ্ছে অণুর সংখ্যা বেসিক্যালি কত হয় তার আগে আমাদের বের করতে হবে 1 মোল O2 গ্যাসের ভর সংখ্যা কত। কেন? কারণ এখানে দেখো আমাদের আণবিক ভর দিয়ে হচ্ছে দিয়েছে যে 16 গ্রাম হচ্ছে O2 নেওয়া হয়েছে। ঠিক আছে? তাহলে আমাদের O2 গ্যাসের 1 মোলের ভর বের করতে হবে। 1 মোল যদি আমরা বের করি O2 গ্যাসের ভর, তাহলে সেটা হয় কত? 32 গ্রাম, কারণ একটা অক্সিজেন পরমাণুর জন্য কত? 16। আর এখানে যেহেতু দুটো নিয়ে হচ্ছে একটা O2 হচ্ছে অণু তৈরি হয়, সেক্ষেত্রে হচ্ছে O2 গ্যাসের ভর কত হবে? 32। ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি দেখো 32 গ্রাম হচ্ছে 1 মোল O2 অণুর হচ্ছে ভর। ঠিক আছে? বা O2 গ্যাসের হচ্ছে ভর। সেক্ষেত্রে 1 মোলের জন্য অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে n, তাই তো? কিন্তু এখানে 32 এর হাফ হয়ে 16 গ্রাম হয়ে গেছে, তাই তো? 32 গ্রামের জন্য হচ্ছে কি n সংখ্যক অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে অণু থাকবে, কিন্তু এখানে এটা হাফ হয়ে গেছে, 16 গ্রাম হয়ে গেছে, তাহলে এখানে অ্যাভোগাড্রো নাম্বার বা অ্যাভোগাড্রো সংখ্যাও কি হয়ে যাবে? হাফ হয়ে যাবে। সেক্ষেত্রে n/2, তাহলে সেক্ষেত্রে আমাদের অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, n/2। ঠিক আছে? এই জিনিসগুলো অবশ্যই বুঝে বুঝে হচ্ছে অ্যান্সার গুলো হচ্ছে করবে। আর যদি হচ্ছে কোনো রকম সমস্যা হয়ে থাকে তোমাদের কোনো টপিকে, ঠিক আছে, এখানে যেগুলো নিয়ে আমরা ডিসকাস করছি সেই কোয়েশ্চেনে যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাচ্ছ, অথবা তোমরা হচ্ছে নিচে টেলিগ্রামের লিংক পেয়ে যাবে, সেখান থেকে হচ্ছে টেলিগ্রামে জয়েন করো, করে সেখানেও তোমরা তোমাদের সমস্যাগুলো জানাতে পারো। ঠিক আছে? নাও চলে আসি আমরা তারপরে 1.4। কি বলেছে দেখো, তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস একক কি? তো দেখো তাপ পরিবাহিতাঙ্কের হবে এটা, অ্যাকচুয়ালি একটুখানি জাস্ট এখানে মিস্টেক আছে স্পেলিং। তো এখানে তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস এককে অ্যাকচুয়ালি কি হবে? আমাদের অপশন ডি কারেক্ট অ্যান্সার হবে, কারণ এখানে দেখো ক্যালোরি আছে পার সেন্টিমিটার ডট ডিগ্রি সেলসিয়াস ডট সেকেন্ড, মানে এগুলো সবই হচ্ছে নিচে। ঠিক আছে? মানে ক্যালোরি পার সেন্টিমিটার ডিগ্রি সেলসিয়াস সেকেন্ড। তো এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, কারণ এখানে হচ্ছে সেন্টিমিটার থাকে, ঠিক আছে, তার সাথে সাথে হচ্ছে টেম্পারেচার থাকে, তার সাথে সাথে সময় থাকে। ঠিক আছে? কিন্তু এগুলোর মধ্যে দেখো সবকটা কিন্তু দেওয়া নেই, সেই জন্য আমাদের অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে? তো তাপ পরিবাহিতাঙ্কের জন্য অ্যাকচুয়ালি হচ্ছে এগুলো প্রত্যেকটাই দরকার। ঠিক আছে? তাপ যেরকম দরকার হয়, কতটা ক্ষেত্রফলের উপর হচ্ছে বা কতটা জায়গার উপর তাপ প্রয়োগ করছে সেটা দরকার হয়, তার সাথে সাথে কতটা তাপ প্রয়োগ করছে সেই জন্য হচ্ছে ডিগ্রি সেলসিয়াস ব্যবহার করা হয়, এবং কত সময় ধরে প্রয়োগ হচ্ছে তার জন্য সেকেন্ড একক হচ্ছে আসে। ঠিক আছে? সেই জন্য আমাদের অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন 1.5 এ। কি বলেছে? হ্যাঁ, 1.5 এ বলা হয়েছে আলোর বর্ণ নির্ভর করে যার উপর, তা হলো আলোর কম্পাঙ্ক, বেগ, তরঙ্গদৈর্ঘ্য কোনটিই নয়। তো এই কোয়েশ্চেনটা আমরা আগেও পেয়েছিলাম, তো এটা খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে অপশন সি তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ আমরা বলেছিলাম তরঙ্গ দৈর্ঘ্যের সাথে অ্যাকচুয়ালি কম্পাঙ্ক, বেগ সবগুলোই ডিপেন্ড করছে। সেক্ষেত্রে আমাদের এখানে আলোর বর্ণ নির্ধারণ করে কার উপর? আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর। ঠিক আছে? চলে আসো নেক্সট কোয়েশ্চেন 1.6। কি বলেছে? বস্তু অপেক্ষা বড় অসৎ বিম্ব গঠিত হয়। বস্তুর থেকে বড় অসৎ বিম্ব মানে অসৎ প্রতিবিম্ব হচ্ছে গঠিত হয় কখন? এক আছে উত্তল দর্পণ, উত্তল দর্পণ দ্বারা বস্তুর থেকে হচ্ছে বড় প্রতিবিম্ব গঠিত হয়। 2 আছে অবতল দর্পণ, 3 হচ্ছে মানে সি হচ্ছে সমতল দর্পণ, 4 হচ্ছে অবতল লেন্স দ্বারা। তো এখানে দেখো অ্যাকচুয়ালি লেন্স আমাদের এখানে হবে না,
তো এখানে আমাদের চলে আসতে হচ্ছে অবতল দর্পণ। ঠিক আছে, অবতল দর্পণ দ্বারা হচ্ছে বস্তুর থেকে বড় বা হচ্ছে অসৎ যে প্রতিবিম্ব সেটা হচ্ছে গঠিত হয়। ঠিক আছে, আমরা পড়েছিলাম অসৎ দর্পণের উপর বস্তুর গঠিত প্রতিবিম্ব। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের অবতল দর্পণ হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন 1.7। নিম্নলিখিতগুলির মধ্যে প্রবাহ মাত্রা সূচিত করে। প্রবাহ মাত্রা মানে হচ্ছে তড়িৎ কতটা প্রবাহিত হচ্ছে এটা। তো এখানে দেখো সিম্পল আমাদের কি দেওয়া আছে প্রত্যেকটাতে, আর্ক পার কুলম, কুলম পার সেকেন্ড, আর্ক পার সেকেন্ড এবং ডাইন পার সেকেন্ড। ওকে, অ্যাকচুয়ালি প্রবাহ মাত্রাকে সূচিত করে কিন্তু আই, তাই তো, আই হচ্ছে সাইন দিয়ে আমরা সূচিত করি, কিন্তু এখানে আমাদের সূত্র ধরে হচ্ছে বের করতে হবে, কারণ শুধু আই এখানে কোথাও দেওয়া নেই, তার মানে আমাদের সূত্র ধরে বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা একটা সূত্রে পেয়েছিলাম যে আই ইজ ইকুয়াল টু, যেটা আমরা নর্মালি হচ্ছে বলি ভি ইজ ইকুয়াল টু আই আর। ঠিক আছে, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আই আর। ঠিক আছে, এটা হচ্ছে খেয়াল রেখো, ভি ইজ ইকুয়াল টু আই, তার নিচে হচ্ছে আর। তাহলে এখান থেকে আমরা যদি আই প্রবাহ মাত্রা বের করতে যাই তাহলে অ্যাকচুয়ালি কি হবে, আর টাইপের চলে আসবে। তাহলে হচ্ছে এখানে ভোল্ট, যেহেতু ভি এর হচ্ছে একক কি ভোল্ট, আর আর এর রোধের একক কি ওহম, তাহলে ভোল্ট আর ওহম যদি থাকতো তাহলে আমরা সেটা বলতে পারতাম, কিন্তু এখানে সেটাও দেয়নি। তাহলে আই এর আমাদের অন্য একক হচ্ছে বের করতে হবে বা অন্য হচ্ছে মাত্রা আনতে হবে। তো আমি এটাকে জাস্ট একটু মুছে দিই, দিয়ে আরেকটা বলি। তো আই এর আমরা আরো একটা পেয়েছিলাম যে প্রবাহ মাত্রা কিসের উপর ডিপেন্ড করে, কোন সময়ে কতটা পরিমাণ হচ্ছে আধান প্রবাহিত হয়েছে। তো বেসিক্যালি দেখো আই ইজ ইকুয়াল টু, সেক্ষেত্রে আমরা বলতে পারি আধান বাই সময়, তাই তো, এই সূত্রটাও আমরা পেয়েছিলাম। আই ইজ ইকুয়াল টু কি কিউ বাই টি, তাই তো, আধান বাই হচ্ছে সময়, তো কিউ বাই টি। তো সেক্ষেত্রে দেখো আমরা যদি হচ্ছে আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি বলি, তাহলে আধানের জন্য কি আসছে কুলম, তাই তো, আধানকে হচ্ছে কোন একক দ্বারা প্রকাশ করা হয় কুলম দ্বারা। আর টি সময় আছে, তাহলে সময়কে প্রকাশ করা হয় কি সেকেন্ড দ্বারা। তাহলে এখানে দেখো আধানের জন্য কুলম আর সময়ের জন্য সেকেন্ড, কুলম পার হচ্ছে সেকেন্ড কোথায় আছে, যেহেতু উপরে কুলম আর নিচে সেকেন্ড, তাহলে কুলম পার সেকেন্ড, তাহলে কুলম পার সেকেন্ড দেখো অপশন বি তে আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি সঠিক উত্তর। বোঝা গেল? চলো চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেনে 1.8। কি বলেছে দেখো, লেঞ্জের সূত্রটি কোন নীতি থেকে পাওয়া যায়। তো লেঞ্জের সূত্রটি কোন নীতি থেকে পাওয়া যায়, শক্তির সংরক্ষণ, ভরের সংরক্ষণ, ভরবেগের সংরক্ষণ আর আধানের সংরক্ষণ। তো দেখো লেঞ্জের সূত্রে আমরা কি পড়েছিলাম, যে একটি কুণ্ডলীর কাছে হচ্ছে দূর থেকে হচ্ছে মানে চুম্বককে, দণ্ড চুম্বককে যদি আনা হয় তাহলে তার মধ্যে কি হয় অ্যাকচুয়ালি হচ্ছে তোমার আধান যেটা সেটা হচ্ছে ওর মধ্যে যে হচ্ছে ইলেকট্রন থাকে সেগুলোর প্রবাহ হচ্ছে দেখা যায়। ঠিক আছে, তো এখানে অ্যাকচুয়ালি কি হয় শক্তির সংরক্ষণ মেনে হচ্ছে চলে, সেক্ষেত্রে আমাদের এখানে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলে আসে আমরা তারপরে বলেছে হচ্ছে যে ঘটনার দরুন নক্ষত্রগুলি অফুরন্ত তাপ শক্তির উৎস হিসেবে আচরণ করে তা হলো। তো বেসিক্যালি দেখো কি জন্য মানে নক্ষত্রের মধ্যে মানে অফুরন্ত হচ্ছে তাপ উৎপন্ন হয়। আমরা বলেছিলাম যে নক্ষত্র যতগুলি আছে সেটা সূর্যের ক্ষেত্রে সেম, প্রত্যেকের মধ্যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটে, যার ফলে হচ্ছে দুটো সমভরের যখন হচ্ছে নিউক্লিয়াস পরস্পর যুক্ত হয় তখন তাদের যুক্ত হওয়ার ফলে প্রচুর তাপ উৎপন্ন হয়, এবং এই তাপই কিন্তু অ্যাকচুয়ালি নক্ষত্রগুলোর হচ্ছে উৎপন্ন তাপের হচ্ছে প্রধান উৎস। ওকে, তাহলে এখানে অ্যাকচুয়ালি এদের মধ্যে কি হয়, এদের মধ্যে অ্যাকচুয়ালি হচ্ছে নিউক্লিয় সংযোজন হওয়ার কারণে হচ্ছে এদের নক্ষত্রগুলির মধ্যে তাপ শক্তির উৎস হচ্ছে অফুরন্ত হয়। বোঝা গেল? তাহলে এটা এ হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তারপর চলে আসা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। দেখো 1.10 পর্যায় সারণীর একটি সন্ধিগত মৌল হল, পর্যায় সারণীর একটি সন্ধিগত মৌল জিজ্ঞেস করেছে, তাই তো। তাহলে দেখো এখানে কি আছে, লিথিয়াম, ম্যাগনেসিয়াম, ব্রোমিন এবং তার সাথে আছে ক্রোমিয়াম। ঠিক আছে, তো এখানে দেখো পর্যায় সারণীর একটি সন্ধিগত মৌল, সন্ধিগত মৌল বলতে কোনগুলো, আমাদের একদম মাঝখানে যে হচ্ছে মৌলগুলো ছিল আমরা হচ্ছে দেখেছিলাম যে নীল রঙের হচ্ছে কালার থাকে, তো সেখানে দেখো অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ক্রোমিয়াম থাকে, তো সেক্ষেত্রে আমাদের অপশন ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তারপর চলে আসি হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেন। বলেছে ক্লোরিন পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা, ক্লোরিন পরমাণুর বাইরের কক্ষে কতগুলি ইলেকট্রন থাকে, 7টি ইলেকট্রন হচ্ছে থাকে। ঠিক আছে, ক্লোরিনের একদম বাইরের কক্ষে যেটাকে আমরা যোজ্যতা কক্ষ বলেছিলাম সেখানে অ্যাকচুয়ালি 7টা থাকে। ঠিক আছে, এটাকে আমরা চাইলে হচ্ছে এই ইলেকট্রন সংখ্যা দিয়েও বের করতে পারি। ক্লোরিনের হচ্ছে মোট ইলেকট্রন সংখ্যা কতগুলো, 17টা। তার মধ্যে আমরা বলেছিলাম যে প্রথম কক্ষে ম্যাক্সিমাম 2টো থাকতে পারে, তাই তো, তার পরের কক্ষে ম্যাক্সিমাম 8টা থাকতে পারে, তাহলে এখানে কত হয়ে গেল, 8টা 2টো 10টা। তার পরের কক্ষে কতগুলো থাকবে, তাহলে 10টা হয়ে গেছে 17টার মধ্যে, আর বাকি আছে কি 7টা, তাহলে শেষ কক্ষে কতগুলো থাকবে, 7টা। বোঝা গেল? এটা হচ্ছে খেয়াল রাখো। এবার চলে আসি আমরা 1.12। তো দেখো অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোড ও ক্যাথোডে উৎপন্ন গ্যাসের আয়তন অনুপাত। তাহলে দেখো অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোড ও ক্যাথোডে উৎপন্ন গ্যাসের আয়তন অনুপাত হচ্ছে কত হবে। তো তাহলে দেখো এখানে অ্যাকচুয়ালি বলেছি কি অ্যানোড এবং ক্যাথোডে কি উৎপন্ন হবে, তাহলে দেখো অ্যানোডে অ্যাকচুয়ালি কি উৎপন্ন হয়, অ্যানায়ন, তাহলে জলের তড়িৎ বিশ্লেষণ বলেছে, তাহলে জলের ক্ষেত্রে কি হবে, এইচ মানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, আর তার সাথে হচ্ছে কি অক্সিজেন উৎপন্ন হবে, তাই তো, O2 উৎপন্ন হবে। এবং আমরা বলেছিলাম হচ্ছে যদি হচ্ছে অ্যানোড আর ক্যাথোড থাকে তাহলে অ্যাকচুয়ালি এটার অনুপাত কি থাকে, অ্যানোড আর ক্যাথোড হলে অ্যাকচুয়ালি অনুপাত হয় হচ্ছে 2:1, সরি, ক্যাথোড আর অ্যানোড যদি হয় তাহলে অনুপাত হয় 2:1। ঠিক আছে, 2:1 হচ্ছে 1 হয়। ঠিক আছে, ক্যাথোড আর অ্যানোড যদি হয় তাহলে 2:1, কিন্তু এখানে দেখো একটু ঘুরিয়ে দিয়েছে,
অ্যানোডটা আগে দিয়েছে, ক্যাথোডটা পরে দিয়েছে, তাহলে এখানে কি হবে, অনুপাত হয়ে যাবে 1:2। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এখানে অপশন এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার, কারণ অ্যানোডে কি উৎপন্ন হয়, অ্যানোডে হচ্ছে আমাদের অক্সিজেন উৎপন্ন হয়, আর ক্যাথোডে উৎপন্ন হয় কি, হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন অ্যাকচুয়ালি হচ্ছে 2 অনুপাত উৎপন্ন হয়, ঠিক আছে, আয়তন হচ্ছে এখানে কি 2 মোল হয়, আর এখানে হচ্ছে আমাদের ক্যাথোডে 1 মোল হচ্ছে অক্সিজেন উৎপন্ন হয়, ঠিক আছে। সেই অনুযায়ী কি আগে হচ্ছে আমাদের 1 তারপর একটা 2 হবে, তাহলে এটা 1:2 হবে। কিন্তু যদি এটা ঘুরিয়ে দিত, আগে ক্যাথোড দিত তারপরে অ্যানোড দিত, তাহলে কিন্তু এর অনুপাতটা সেম, আগে 2 আসতো তারপরে 1 আসতো, তাহলে সেক্ষেত্রে 2:1 হতো। বোঝা গেল? এই জায়গাগুলো কিন্তু, এই প্রবলেম গুলো হচ্ছে তোমাদের ক্ষেত্রে সব থেকে বেশি হয়, এই জায়গাগুলোর ক্ষেত্রেই তোমরা হচ্ছে নাম্বারটাকে মিস করো, ঠিক আছে, তোমাদের ভুলের জন্য এখানে নাম্বারটা তোমরা পাও না। তো সেক্ষেত্রে এই ধরনের জিনিসগুলো খুব ভালো করে খেয়াল রাখবে, কোয়েশ্চেন ভালো করে কিন্তু পড়তে হবে, ঠিক আছে। চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেনে। কি বলেছে দেখো, কোন গ্যাসের জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে। তাহলে দেখো, আচ্ছা, কোন গ্যাসের জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে, তো ভালো করে এখানে দেখো গ্যাসগুলো কি কি দেওয়া আছে, H2S, NH3, CO2 আর SO2। তো ভালো করে দেখো এখানে আমাদের যেগুলো দেওয়া আছে, H2S এটা কি, এটা একটা আম্লিক হচ্ছে গ্যাস, ঠিক আছে। তারপরে দেখো CO2, CO2 হচ্ছে আম্লিক হয়, তারপরে SO2 এটা হচ্ছে আম্লিক হয়, ঠিক আছে। সেক্ষেত্রে এই তিনটে হচ্ছে কিন্তু আম্লিক। আর কিন্তু এখানে NH3 এর কিন্তু জলীয় দ্রবণে আমরা দেখেছিলাম যে এর জলীয় দ্রবণ হয় NH3, এটা কিন্তু হয় আমাদের কি ক্ষারীয়। তাহলে ক্ষারীয় দ্রবণে হচ্ছে আমাদের এটা ফার্স্টে জানতে হবে যে ক্ষারীয় দ্রবণে কিন্তু লিটমাস যদি কাগজ প্রবেশ করানো হয়, লাল লিটমাস, সেটা নীল বর্ণ ধারণ করে, সেটা কিন্তু নীল বর্ণ ধারণ করে। কিন্তু যদি হচ্ছে H, কিন্তু H2S, CO2, SO2 এগুলো যেহেতু অ্যাসিড দ্রবণ হচ্ছে উৎপন্ন করে, সেক্ষেত্রে এদের মধ্যে লাল লিটমাস যদি প্রবেশ করানো হয় কোনো চেঞ্জ হবে না, কিন্তু নীল লিটমাস যদি মানে প্রবেশ করানো হয়, তাহলে নীল লিটমাস কিন্তু লালে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো খেয়াল করতে হবে। তাহলে এখানে কি বললাম, কোন গ্যাসের জলীয় দ্রবণ, মানে কোন গ্যাসের জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে, এটা হচ্ছে NH3, ঠিক আছে। তো NH3 গ্যাসের জলীয় দ্রবণ হচ্ছে লাল লিটমাসকে নীল করবে। আর এখানে জলীয় দ্রবণ বলেছে, ডিরেক্ট কিন্তু গ্যাস বলেনি। যদি শুধু NH3 গ্যাস বলতো তাহলে কিন্তু এটা করতে পারতো না, কারণ গ্যাসীয় অবস্থা এটা কিন্তু কখনোই হচ্ছে ক্ষারীয় নয়। বোঝা গেল? যেহেতু জলীয় দ্রবণ বলেছে সেই জন্য এটা ক্ষারীয় তখন, তো সেই অনুযায়ী এটা কি হবে, এটা হচ্ছে লাল লিটমাসকে নীল করবে। বোঝা গেল? চলো চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন। কি বলেছে 1.14, সংকর ধাতু ব্রোঞ্জে আছে। ব্রোঞ্জে কি কি আছে, ব্রোঞ্জে অ্যাকচুয়ালি কি থাকে আমাদের, ব্রোঞ্জ হচ্ছে তামা ও টিনের হচ্ছে সংকর ধাতু, সেক্ষেত্রে আমাদের ব্রোঞ্জে কি কি থাকবে, তামা আর টিন। বোঝা গেল? তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে কি বলেছে, দুটি কার্বন পরমাণু যুক্ত অ্যালকেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। দুটি কার্বন পরমাণু যুক্ত অ্যালকেনে, এন বলেছে তাই তো, লাস্টে এন যুক্ত হচ্ছে, তাহলে দুটো কার্বন বলেছে, তাহলে দুটো কার্বন তার সাথে এন বলেছে, মানে সিঙ্গেল বন্ড, তাই তো, দুটো কার্বন। এবার দেখো কার্বন এখানে সিঙ্গেল বন্ডে যুক্ত, তাহলে এখন হচ্ছে কতগুলো হাইড্রোজেন যুক্ত হতে পারে, তিনটে করে এক একটা কার্বনে। তাহলে এখানে যদি হচ্ছে তিনটে যুক্ত হয় তাহলে এই CH3 হচ্ছে, আর এখানেও যদি তিনটে হাইড্রোজেন যুক্ত হয় তাহলে কি হবে, এখানেও হবে কিন্তু CH3, ঠিক আছে। তো এটা হচ্ছে খেয়াল রেখো, CH3 CH3 তাই তিনটে তিনটে ছটা হচ্ছে কি হাইড্রোজেন, তাহলে এখানে হচ্ছে কার্বন পরমাণু যুক্ত অ্যালকেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কটা, ছটা, ঠিক আছে। তাহলে বি এ কত হবে, 6 হবে, ঠিক আছে। চলো চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেনে। বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। কি বলেছে, বায়ুমণ্ডলের শীতলতম স্তরটির নাম কি, তো এটা হচ্ছে মেসোস্ফিয়ার। তাহলে বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি, মেসোস্ফিয়ার, ঠিক আছে। বায়ুমণ্ডলের কোন স্তর বেতার তরঙ্গ প্রতিফলন করে, তো বেসিক্যালি দেখো বেতার তরঙ্গ প্রতিফলন করে কিন্তু হচ্ছে থার্মোস্ফিয়ার, যেটা আরেকটা নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। তারপর কি আছে, রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে কোন গ্যাস ভরা হয়, তো রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে হচ্ছে LPG মানে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস হচ্ছে ভরা হয়। তারপরের কোশ্চেনে চলে আসি, বয়েলের সূত্রটিতে ধ্রুবক কি কি, তো বয়েলের সূত্রটিতে ধ্রুবক হচ্ছে আমাদের ভর এবং উষ্ণতা। যদি এটা আমাদের চার্লসের সূত্র দিত তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের ধ্রুবক হয়ে যেত ভর এবং তার সাথে হচ্ছে চাপ, ঠিক আছে। তাহলে ভরটা হচ্ছে দুটো সূত্রের ক্ষেত্রেই কিন্তু কনস্ট্যান্ট, এটা কিন্তু সবসময় হচ্ছে নির্দিষ্ট থাকে, কোনো পরিবর্তন ঘটে না। বোঝা গেল? তাহলে বয়েলের সূত্রের ধ্রুবক কি কি, ভর এবং উষ্ণতা। ওকে, তারপরে চলে আসা হচ্ছে পরের কোয়েশ্চেন, গ্রাম জলে, আচ্ছা 1 গ্রাম জলে অণুর সংখ্যা কত। তাহলে দেখো 1 গ্রাম জলে অণুর সংখ্যা কত, এখানে ছোট্ট একটা ক্যালকুলেশন করতে হয়। দেখো সিম্পল, আমরা যদি বলি 1 মোল হচ্ছে H2O সমান কত গ্রাম জল, 1 মোল H2O, ঠিক আছে। 1 মোল H2O মানে হচ্ছে 1 দিয়ে তার সাথে কি H2O, ঠিক আছে। 1 মোল H2O তে হচ্ছে অণুর সংখ্যা কত, 1 মোল H2O অণুর সংখ্যা কত। তাহলে এখানে দেখো দুটো হাইড্রোজেন, তাহলে একটা হাইড্রোজেনের ভর হচ্ছে 1 ইনটু হচ্ছে দুটো থাকার জন্য 2 1 কে 2, তার সাথে যোগ দিয়ে হচ্ছে অক্সিজেন আছে, তাহলে প্লাস দিয়ে আমরা কি করতে পারি, ও লিখতে পারি, ঠিক আছে। ও আচ্ছা সরি সরি, এখানে ও লিখবো না আমরা। সেক্ষেত্রে দেখো আমরা এখানে ও না লিখে কি করব, অক্সিজেনের যেটা ভর সেটা দেবো। অক্সিজেনের যেহেতু একটা এখানে পরমাণু আছে তাই তো, ও আছে শুধু, তাহলে এখানে কত হবে, 16 হবে, ঠিক আছে। তাহলে অক্সিজেনের একটা পরমাণুর ভর কত, 16, তাহলে 16 আর এখানে 2 1 কে 2, তাহলে 16 2 18 হলো। তাহলে 18 গ্রাম, 1 মোল H2 এর ভর কত, 18 গ্রাম। তাহলে এখানে বলেছি কত, 1 গ্রাম জলে অণুর সংখ্যা কত। তাহলে অ্যাকচুয়ালি দেখো 1 মোল জলে হচ্ছে অণুর সংখ্যা হচ্ছে কত হয়,
অ্যাভোগাড্রো নাম্বার যেটা সেটাই হচ্ছে হয় মানে 6.022 ইন্টু 10⁻23। ওকে, এটা হচ্ছে হয়। এবার এখানে বলেছে 1 মোল সমান সমান আমরা কি জানি 18 গ্রাম জল। তাহলে আমরা বলতে পারি সেখানে যে 18 গ্রাম জলে হচ্ছে অণুর সংখ্যা কত? 18 গ্রাম জলে অণুর সংখ্যা হচ্ছে কত? 6.022 6.022 ইন্টু 10⁻23। ঠিক আছে, 22 ইন্টু 10⁻23। ঠিক আছে, 10⁻23 এটা হচ্ছে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এটা একটু দূরে হয়ে গেল এদিকে, তো এটা বুঝে তোমরা হচ্ছে খাতাতেও এটা টুকে নিতে পারো। ওকে, তাহলে 18 গ্রাম জলে অ্যাকচুয়ালি হচ্ছে কত অণু থাকছে? 6.022 ইন্টু 10⁻23। এবার বলেছে এখানে দেখো 1 গ্রাম জলে অণুর সংখ্যা কত? তাহলে আমি ঐকিক নিয়মেই করি। 1 গ্রাম জলে অণুর সংখ্যা কত হবে? তাহলে এখানে 6.022 ইন্টু 10⁻23 বাই হচ্ছে 18, নিচে 18 হবে। বোঝা গেল? তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসবে? 3.3 ইন্টু 10⁻22। বোঝা গেল? তো এই ক্যালকুলেশনটা তোমরা হচ্ছে নিজেরাও করতে পারো। তো নাও চলে আসে এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে। কি বলেছে দেখো, বলেছে হচ্ছে 6.0, আচ্ছা এখানে দুটো জিরো দিয়েছে, অ্যাকচুয়ালি দুটো জিরো হয় না, এখানে একটা জিরো হয়। ঠিক আছে, তো একটা জিরো কেটে নিয়ে আমরা হচ্ছে পুরোটাকে দেখবো। 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অক্সিজেনে অণুর ভর কত? ঠিক আছে, 6.022 ইন্টু 10⁻23, তাহলে এই যে হচ্ছে অণু, ঠিক আছে, এই অণুগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কতটা অক্সিজেনের মধ্যে থাকে? 1 মোল অক্সিজেন, এবং সেই 1 মোল অক্সিজেনের ভর কত হয়? 32 গ্রাম। ওকে, তাহলে সেই অনুযায়ী আমরা বলতে পারি কি, যেখানে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক হচ্ছে অক্সিজেন অণুর ভর কত হবে? 32 গ্রাম, কারণ এটা কি 1 মোল অক্সিজেনের হচ্ছে সংখ্যা এটা। তাহলে সেক্ষেত্রে 1 মোল অক্সিজেনের ভর কত হবে? 32 গ্রাম, তো সেই অনুযায়ী এটা হচ্ছে 32 গ্রাম। বোঝা গেল? নাও চলে আসি এবার আমরা তারপরের কোয়েশ্চেন 2.5। কি বলেছে? বিবৃতিটি সত্য না মিথ্যে লেখো। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভরশীল। তো এটা হচ্ছে একেবারেই মিথ্যে, কারণ এটা পুরোপুরি হচ্ছে উষ্ণতার উপর ডিপেন্ড করে যে দৈর্ঘ্য কতটা বৃদ্ধি হবে বা কতটা হ্রাস পাবে। বোঝা গেল? তাহলে এটা কি মিথ্যে হবে। তারপরে চলে আসি আমরা 2.6। একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 30 সেন্টিমিটার হলে তার ফোকাস দৈর্ঘ্য কত? তাহলে একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 30, তাহলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? 15 সেন্টিমিটার। বোঝা গেল? কারণ আমরা পড়েছিলাম কি 2f is equal to, সরি 2r is equal to হচ্ছে f, তাই তো? 2r is equal to হচ্ছে f, বা f is equal to 2r, সরি অ্যাকচুয়ালি সমীকরণটা আমাদের উল্টে গেছে। তো এটা আমরা কি হবে অ্যাকচুয়ালি 2f is equal to হচ্ছে r, বা r is equal to 2f। ঠিক আছে, r is equal to, এটা আমাদের হবে না, এটা আমরা করব না। r is equal to কি হবে? 2f। ঠিক আছে, r is equal to 2f। ওকে, এটা তাহলে দেখো আমাদের r কত বলেছে? ব্যাসার্ধ 30 বলে দিয়েছে। তাহলে এর ফোকাস দৈর্ঘ্য বা f বের করতে হবে। তাহলে দেখো ফোকাস দৈর্ঘ্য যখন বের করতে হবে তাহলে এই 2 টাকে আমরা কি করব? এপারে নিয়ে চলে আসবো। আর r যেহেতু 30 বলে দিয়েছে আর 2 টা এপারে গুণ অবস্থা আছে, এপারে আসলে কি ভাগ হয়ে যাবে। তাহলে 30 কে 2 দিয়ে ভাগ করলে কত আসছে? 15। তাহলে আমাদের f কত হবে? f এর মান হবে 15। আর যেহেতু এখানে একক সেন্টিমিটার, সেজন্য আমাদের এককে এখানে কি সেন্টিমিটার নেওয়া হয়েছে। তাহলে এটা কত হচ্ছে? 15 সেন্টিমিটার। ওকে, নাও চলে আসি এবার আমরা নেক্সট কোয়েশ্চেন। কি বলা হয়েছে? অবতল দর্পণের একটি ব্যবহার লেখো। তো দেখো এখানে আমরা দুটো ব্যবহার দিয়েছি, তোমরা চাইলে একটি যখন পরীক্ষা দেবে তখন অ্যাকচুয়ালি একটিই লিখবে, বাট মুখস্থ করার এরকম একটা দুটো তিনটে যতগুলো সম্ভব সেগুলো মুখস্থ করো। ঠিক আছে, তো দেখো অবতল দর্পণের একটি ব্যবহার দিতে বলেছে। তো অবতল দর্পণ কোথায় ব্যবহার হয়? দন্ত চিকিৎসকরা বা হচ্ছে ইএনটির যে দন্ত চিকিৎসক, তারা মুখের ভেতরের অংশ দেখার জন্য হচ্ছে অবতল দর্পণ ব্যবহার করেন। আর দুই হচ্ছে গাড়ির হেডলাইটে আলো হচ্ছে প্রতিফলক রূপে হচ্ছে পিছনে যে দর্পণটা দেওয়া থাকে হেডলাইটের পাশে, তো সেগুলো হচ্ছে অবতল দর্পণ নেওয়া হয়। বোঝা গেল? তো সেক্ষেত্রে হচ্ছে গাড়ির হেডলাইটে প্রতিফলক রূপে হচ্ছে অবতল দর্পণ ব্যবহার করা হয়। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের এই দুটো হচ্ছে ব্যবহার আমরা এখানে দিয়েছি। তারপরের কোশ্চেনে চলে আসি, বলেছে কোন মূল নীতির উপর ভিত্তি করে ডায়নামো কাজ করে? তো এখানে ডায়নামো হচ্ছে তড়িৎ চুম্বকত্বের নীতি ব্যবহার করে কাজ করে, কারণ তড়িৎ চুম্বকত্ব যে নীতিতে হচ্ছে তৈরি করা হয় তড়িৎ চুম্বকত্ব, সেই নীতির উপরই অ্যাকচুয়ালি ডায়নামো কাজ করে। ওকে, তারপরে আছে 1 ওয়াট ঘন্টা সমান সমান কত জুল? তো এখানে তো এখানে হচ্ছে 1 ওয়াট ঘন্টা সমান সমান কিন্তু অ্যাকচুয়ালি 3600 জুল। কিন্তু এখানে যদি দিতে হচ্ছে 1 বিওটি সমান সমান কত জুল, তখন কিন্তু অ্যান্সার হয়ে যেত আমাদের 3.6 ইন্টু 10⁶ জুল। বোঝা গেল? তার সাথে হচ্ছে কি এখানে 3600 সাথে হচ্ছে আমাদের 10 কিউব বা হাজার হচ্ছে গুণ হয় সেক্ষেত্রে। ঠিক আছে, যাই হোক আপাতত এটা খেয়াল রাখো, কারণ বিওটি তোমরা আগেও পেয়েছো বা আগের আমরা যখন সলভ করেছি সেগুলোর মধ্যে ছিল, সেখান থেকে হচ্ছে দেখে নিতে পারো অথবা বইটাও একবার চেক করতে পারো। ওকে, তাহলে 1 ওয়াট ঘন্টা যদি বলে তাহলে কত হবে? 3600 জুল। ঠিক আছে, চলে আসো নেক্সট কোয়েশ্চেন। বলেছে আলফা বিটা গামা রশ্মির মধ্যে কার আয়নন ক্ষমতা বেশি? তো আলফা কণার আয়নন ক্ষমতা হচ্ছে বেশি। ওকে, তাহলে আলফা বিটা গামা রশ্মির মধ্যে কার আয়নন ক্ষমতা বেশি? আলফা কণার হচ্ছে আয়নন ক্ষমতা বেশি। ঠিক আছে, চলে আসি আমরা তারপরে ভর ও শক্তির তুল্যতার সম্পর্কটি লেখো। তো এখানে ভর আর শক্তির তুল্যতার সূত্র হচ্ছে সিম্পল E is equal to mc স্কয়ার। ঠিক আছে, তো এখানে আমাদের ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ মেলাতে হবে। বলেছে একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তো ক্ষারীয় মৃত্তিকা ধাতু মানে কি 2 নম্বর হচ্ছে শ্রেণীতে অবস্থান করছে। তাহলে এখানে ক্ষারীয় মৃত্তিকা ধাতু কি হবে? আমাদের ক্যালসিয়াম, মানে হচ্ছে এটার সাথে আমাদের বি হবে। ওকে,
তারপরে বলেছে একটি চ্যালকোজেন কি হবে, সেলেনিয়াম হবে, একটি হচ্ছে চ্যালকোজেন, ঠিক আছে, সেলেনিয়াম, ঠিক আছে, অক্সিজেন আছে, সালফার আছে, তারপরে হচ্ছে নিচের দিকে আছে আমাদের সেলেনিয়াম। তারপর আছে ইথিলিনের সমযোজী বন্ধনের সংখ্যা, ইথিলিন বলেছে, ঠিক আছে, তাহলে কি এদের হচ্ছে ডবল বন্ডের সাথে হচ্ছে যুক্ত হয়, তাই তো, দুটো কার্বন হচ্ছে ডবল বন্ড দিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে যুক্ত হয়, ঠিক আছে, সাথে হচ্ছে দুটো করে হাইড্রোজেন, যেহেতু এখনো কার্বনের দুটো হাত কি ফাঁকা আছে, সেই জন্য এদের দুটো করে হাইড্রোজেন হচ্ছে থাকে, ঠিক আছে, দুটো করে কি থাকে, হাইড্রোজেন থাকে। ওকে, তাহলে এখানে কি দেখো, CH2 ডবল বন্ড CH2। এবার দেখো ইথিলিনের সমযোজী বন্ধনের সংখ্যা, তাহলে ইথিলিনের সমযোজী বন্ধন, এখানে CH2 ডবল বন্ড CH2, এখানে আমাদের সমযোজী বন্ধন কতগুলো আছে, এখানে একটা দুটো, এই দুটো সমযোজী বন্ধন, তার সাথে এই হাইড্রোজেনের সাথেও দুটো সমযোজী বন্ধন থাকে, এই হাইড্রোজেনের সাথেও কার্বনের দুটো সমযোজী বন্ধন থাকে, তাহলে একটা দুটো, এখানে দুটো চারটে, আর এখানেও দুটো চারটে, টোটাল হচ্ছে কত হলো, ছটা, সরি চারটে, আর সাথে এই দুটো হচ্ছে ছটা, তাহলে মোট হচ্ছে ছটি, তাহলে ইথিলিনের সাথে সমযোজী বন্ধনের সংখ্যা কত হবে, 6, ঠিক আছে। তারপর আসছে মিথেনের সমযোজী বন্ধনের সংখ্যা, মিথেনের সংকেত যদি তোমাদের মনে থাকে তাহলে আশা করছি তোমরা নিচে কমেন্ট করবে, আমি জাস্ট এবার বলে দিই, মিথেনের সংকেত কি, CH4, তাহলে দেখো মিথেনের সংকেত হচ্ছে CH4, তাই তো, CH4 থেকে অ্যাকচুয়ালি হচ্ছে গঠনটা কেমন হয়, মাঝখানে কার্বন থাকে, আর আমরা জানি কার্বনের চারটে হাত, তো চারটে হাতে এইভাবে হচ্ছে সমযোজী বন্ধনের দ্বারা হচ্ছে যুক্ত থাকে চারটে হাইড্রোজেন, বোঝা গেল, তাহলে সেক্ষেত্রে মিথেনের সমযোজী বন্ধনের সংখ্যা কত হবে, A মানে 4টি হবে অ্যান্সার, বোঝা গেল, তাহলে এইগুলো হচ্ছে নিচে করা আছে, তো এখান থেকে একবার তোমরা মিলিয়ে নিতে পারো, ঠিক আছে। চলে এসে আমরা তারপরে কপার বিশোধনে অ্যানোড রূপে কি ব্যবহার হয়, তো কপার বিশোধনে অ্যানোড রূপে আমরা সবসময় জানি অ্যানোডে হচ্ছে যেটা ব্যবহার করা হয়, সেখান থেকে ধাতুগুলো সব ক্ষয়ে হচ্ছে ক্যাথোডে এসে জমা হয়, তাহলে সেক্ষেত্রে কপার বিশোধনে অ্যানোড রূপে হচ্ছে অবিশুদ্ধ কপার ব্যবহার করা হয়, যেখানে কপারটাই মাত্র ক্ষয়ে ক্ষয়ে এসে অ্যানোডে জমা হবে, সরি, যেখান থেকে কপারটাই হচ্ছে ক্ষয়ে ক্ষয়ে এসে আমাদের ক্যাথোডে জমা হবে, বাকিগুলো হচ্ছে অবিশুদ্ধ যেগুলো এর মধ্যে থাকবে সেগুলো হচ্ছে নিচে মসৃণের থলিতে হচ্ছে জমা হবে, ঠিক আছে, বা নিচে হচ্ছে ওই দ্রবণের মধ্যে হচ্ছে পড়ে থাকবে, বোঝা গেল। তারপর চলে আসো, দেখো কি বলেছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম আর রুবিডিয়াম এর মধ্যে কোনটির আয়নায়ন শক্তি সব থেকে বেশি, তো এখানে হচ্ছে লিথিয়ামের আয়নায়ন শক্তি সব থেকে বেশি, কেন, কারণ আয়নাইজেশন ক্ষমতা অনুযায়ী হচ্ছে যে কোনো হচ্ছে শ্রেণী, কারণ এটা দেখো সবগুলো একই শ্রেণীতে অবস্থান করে, ঠিক আছে, 1 নম্বর শ্রেণীতে, তাহলে যে কোনো শ্রেণীর উপর থেকে যখন নিচে নামা হয় তখন অ্যাকচুয়ালি কি হয়, আয়নায়ন ক্ষমতা হচ্ছে কমতে থাকে, বোঝা গেল, সেই অনুযায়ী আমরা কি বলতে পারি যে লিথিয়ামের আয়নাইজেশন শক্তি সব থেকে বেশি, বোঝা গেল, লিথিয়াম হচ্ছে 1 নম্বর শ্রেণী, একদম প্রথমেই অবস্থান করে হাইড্রোজেনের পরে। ওকে, চলো চলে আসি আমরা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। তো স্টুডেন্ট এখানে দেখো অ্যাকচুয়ালি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়ামকে হচ্ছে ক্রমহ্রাসমান বিজারণ ধর্ম অনুসারে সাজাতে বলেছে, কিন্তু দেখো এখানে কি আছে, এটা দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম অ্যাকচুয়ালি হচ্ছে একই শ্রেণীতে অবস্থান করে, 1 নম্বর শ্রেণীতে, তাহলে 1 নম্বর শ্রেণীর উপর থেকে নিচের দিকে নামলে অ্যাকচুয়ালি কি হয়, হচ্ছে বিজারণ ধর্ম যেটা সেটা হচ্ছে বৃদ্ধি পায়, তার মানে একদম নিচে যেহেতু রুবিডিয়াম থাকে সেক্ষেত্রে রুবিডিয়ামের ক্ষেত্রে হচ্ছে বিজারণ ধর্ম বৃদ্ধি পাবে, কিন্তু যদি এটা পর্যায় বরাবর যেত তাহলে সেক্ষেত্রে কিন্তু একদম শেষে হচ্ছে পর্যায় বরাবর হচ্ছে বিজারণ ধর্ম হ্রাস পায়, জারণ ধর্ম বৃদ্ধি পায়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে যেহেতু আমাদের একটি শ্রেণী বরাবর দিয়েছে তাহলে এখানে নিচের দিকে বিজারণ ধর্ম কি হবে, বৃদ্ধি পাবে, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা এখানে বলতে পারি যে হচ্ছে অ্যাকচুয়ালি এই যে ক্রমটা আছে এই ক্রমটা উল্টো হয়ে যাবে, ঠিক আছে, ক্রম হ্রাসমান দিয়েছে আস্তে আস্তে কমে যায় কোথায়, তো অ্যাকচুয়ালি এটা ফার্স্টে রুবিডিয়াম হবে, ঠিক আছে, সাইন এখানে যা আছে সেটাই থাকবে গ্রেটার দ্যান, সেক্ষেত্রে প্রথমে হচ্ছে রুবিডিয়াম, তারপরে হচ্ছে পটাশিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে হচ্ছে লিথিয়াম, তো এই জায়গাটা একটু তোমরা হচ্ছে ঠিক করে নেবে, এটা একটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে, তো এটা একটা টাইপিং মিস্টেক, তো এটা খেয়াল করো, তাহলে ফার্স্টে কি হবে, রুবিডিয়াম হবে, ঠিক আছে, তো ফার্স্টে তোমরা এখানে রুবিডিয়াম রাখছো আরবি, ওকে, তারপরে হচ্ছে এখানে গ্রেটার দ্যান সাইন যেমন আছে তেমন রাখছো, তারপরে আসছে আমাদের কে মানে পটাশিয়াম, তারপরে গ্রেটার দ্যান সাইন যেমন আছে তেমন রাখছো, তার সাথে আসছে সোডিয়াম Na, ঠিক আছে, তার সাথে সোডিয়াম আসছে Na, ঠিক আছে, গ্রেটার দ্যান সাইন যেমন আছে তেমন রাখছো, তার সাথে আসছে লিথিয়াম Li, ঠিক আছে, লিথিয়াম Li, ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে মেনটেন করছো, ঠিক আছে, তো আই হোপ বুঝতে পেরেছো তোমরা, এটা একটু ঠিক করে নিচ্ছ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা চলে আসি হচ্ছে শূন্যস্থান পূরণ করতে বলেছে, তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে ড্যাশ বিক্রিয়া ঘটে, তো তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে এবং ক্যাথোডে হচ্ছে বিজারণ বিক্রিয়া ঘটে, ঠিক আছে, তো এটা আমরা পেয়েছি আগে। নাও তারপরে চলে আসে নেসলার দ্রবণের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া করলে কোন বর্ণের দ্রবণ তৈরি হয়, তো সেক্ষেত্রে এখানে হচ্ছে বাদামি বর্ণের হচ্ছে দ্রবণ তৈরি হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে, অ্যামোনিয়ার পাত্রের উপর বায়ু উপস্থিত, অ্যামোনিয়া পাত্রের উপর বায়ুর উপস্থিতিতে সাদা প্রলেপ পড়ে, তো অ্যাকচুয়ালি দেখো অ্যামোনিয়ার পাত্র কি এল থাকে, তাই তো, এবং বায়ুতে কি থাকে আমাদের অক্সিজেন থাকে, তো সেই কারণে এদের উপরে একটা সাদা প্রলেপ পড়ে, এই কারণে কারণ এর উপরে অ্যালুমিনিয়াম অক্সাইডের একটা আস্তরণ পড়ে, সেই জন্য এটা কেমন দেখতে হয়, Al2O3 এর হচ্ছে একটা আস্তরণ পড়ে, তো এই সাদা প্রলেপটা কি অ্যাকচুয়ালি, সাদা প্রলেপটা অ্যাকচুয়ালি হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, যেটার সংকেত হচ্ছে Al2O3, ওকে। তারপর কি বলেছে দেখো, তামার অধিকাংশ সংকর ধাতুর ওপর সবুজ ছোপ পড়ে, এটি কি, এটি কি কিছুই না, এটি হচ্ছে আমাদের
কপার কার্বনেট, ঠিক আছে, অ্যাকচুয়ালি হচ্ছে বেসিক কপার কার্বনেটের একটা হচ্ছে আস্তরণ পড়ে যায় তামার কোনো জিনিস হচ্ছে বায়ুতে যদি রাখা হয়। কেন? কারণ কারণ হচ্ছে তামার কপার যেটা তার সাথে অ্যাকচুয়ালি কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে এবং অক্সিজেন বিক্রিয়া করে বায়ুতে থাকা, তো তার ফলে এর উপরে একটা সবুজ বর্ণের হচ্ছে ছোপ পড়ে যায়, ঠিক আছে। নাও নেক্সট কোয়েশ্চেন চলে আসি, বলে হচ্ছে কি বলা হয়েছে দেখো, বলেছে CH3 CH2 CHO এর আইইউপ্যাক নাম লেখো। CH3 CH2 CHO এর আইইউপ্যাক নাম। তো এখানে দেখো আইইউপ্যাক নাম অনুযায়ী এখানে হচ্ছে 3টে কার্বন আছে, তাহলে আমরা প্রোপ নেব। তারপর এখানে শেষে অ্যালডিহাইড গ্রুপ আছে, ঠিক আছে। এটা পুরোটাই যেহেতু হচ্ছে আমাদের সিঙ্গেল বন্ড দিয়ে আছে, ঠিক আছে, সেই জন্য আমাদের কি আছে, প্রোপের সাথে N, প্রোপেন, তার সাথে লাস্টে অ্যালডিহাইড থাকার জন্য হচ্ছে অ্যাল যোগ হচ্ছে, ঠিক আছে। তাহলে প্রোপ্যান অ্যাল, সেই জন্য এটা একসাথে নাম হয়ে যাচ্ছে কি প্রোপানল। বোঝা গেল? তাহলে এটার আইইউপ্যাক নেম কি হবে, প্রোপ্যানল। বোঝা গেল? তাহলে এটা খেয়াল রেখো। তারপর চলে আসছে পলিথিনের মনোমার। দেখো পলিথিন, পলি যোগ ইথিলিন, তো সেখান থেকেই পলিথিন আসছে, তাহলে সেক্ষেত্রে এদের মনোমার কি হবে, ইথিলিন। ওকে, চলে আসি নেক্সট কোয়েশ্চেন, বলেছে টেফলন কি। টেফলন কি? টেফলন কিছুই না, এটা হচ্ছে টেট্রাফ্লুরো ইথিলিনের হচ্ছে পলিমার। বোঝা গেল? টেফলন হচ্ছে কি টেট্রাফ্লুরো ইথিলিন, যেটা হচ্ছে মনোমার, তারই হচ্ছে পলিমারকে বলা হচ্ছে টেফলন। বোঝা গেল? যেটাকে পলি টেট্রাফ্লুরো ইথিলিন বলা হয়। বোঝা গেল? তাহলে টেফলন কি টেট্রাফ্লুরো ইথিলিনের হচ্ছে পলিমার, বা এখানে আমরা আরেকটা অর দিয়ে লিখে দিতে পারি কি, এটা হচ্ছে পলি টেট্রাফ্লুরো ইথিলিন। তাহলে নামের আগে শুধু কি পলি টেট্রাফ্লুরো ইথিলিন কথাটা যোগ হবে। তো স্টুডেন্ট এই ছিল আজকে তোমাদের টোটাল কোয়েশ্চেন। তো আই হোপ তোমরা হচ্ছে বুঝতে পেরেছো প্রত্যেকটা কোয়েশ্চেন, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার তোমাদের সাথে ডিসকাস করা হলো। তো স্টুডেন্ট প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সারে যদি তোমাদের হচ্ছে কোথাও কোনো রকম সমস্যা থাকে, তাহলে অবশ্যই হচ্ছে তোমরা তো কমেন্ট করছো, ঠিক আছে। এছাড়া তোমাদের হচ্ছে যদি হিউজ ডিসকাশনের কোনো ব্যাপার থাকে কোনো টপিকের উপর, এখানে এখানে যে কোয়েশ্চেনগুলো নিয়ে অ্যান্সার করা হলো, ঠিক আছে, তাহলে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারো। এবং একদম প্রথমেই যেটা বললাম যে তোমরা যে কোয়েশ্চেনের অ্যান্সার গুলো করছো সেগুলো হচ্ছে তোমাদের ফ্রেন্ডদের মধ্যে হচ্ছে সার্কুলেট করে দিও, শেয়ার করে দিও, যাতে হচ্ছে তারা হচ্ছে এগুলো অ্যান্সার করে নিজেদের প্রিপারেশনটাকে হচ্ছে সঠিকভাবে হচ্ছে নিতে পারে, ঠিক আছে। তো নাও স্টুডেন্ট আজকের ক্লাস আমরা এখানেই শেষ করবো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ক্লাসে, ঠিক আছে।